আজকের ক্লাসটা ডেমো ক্লাস নিয়ে দু ধরনের স্টুডেন্টরা আমার এই ভিডিওটা দেখতে পারো। এক হতে পারে যাদের শুধু একটু ডেমো ক্লাস দেখার ইচ্ছে, যে অনেক স্যার ম্যাডামরা করছেন, দেখি এই দাদাও কি করেন একটা দেখে নি। তো তারা দেখতে পারো ঠিক এই কথাগুলোর পরই 1-1.5 মিনিটের পরই দেখবে ডেমো ক্লাসটা স্টার্ট হয়ে যাবে। ওটা যদিও আমি একটু আগে রেকর্ড করেছি, তারপরে আমি ভাত খেয়ে এখন আবার এসে বাকি অংশটুকু অ্যানালিসিসের পার্টটা আমি এখানে রেকর্ড করছি। ওকে, তবে আমি ওই 1-1.5 মিনিটের পরই দেখবে ডেমো ক্লাসটা আমি ওখানে সেট করে দেব, তারপরে আমি বাকি অ্যানালিসিসটা করব। যারা শুধু ডেমো ক্লাস দেখতে চাও ওটা দেখে বেরিয়ে যেতে পারো, আর যারা মনে করো যে না আমার অ্যানালিসিসটা বা আমার পরামর্শটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, তারা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। এখন ডেমো ক্লাসটা স্টার্ট হচ্ছে। বসো বসো সবাই, কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে তোমাদের ছবি দেখাবো, দেখো তো এই ভদ্রলোক কি সেজেছেন বলতে পারবে? শিব। আচ্ছা, এই ভদ্রলোক কি সেজেছেন? বাঘ। ভেরি গুড। তো এই রকম মানুষকে বিভিন্ন রূপে সাজতে তোমরা দেখেছো তোমাদের আশেপাশে? দেখেছো? কি কি দেখেছো? কালী, দুর্গা। ওকে, চলো এদেরকে কি বলা হয় বলতে পারবে? বহুরূপী। ভেরি গুড। তো আজকে আমরা এমনই এক বহুরূপীকে নিয়ে লেখা গল্প পড়বো। আচ্ছা, তোমরা কেউ শরৎচন্দ্রের শ্রীনাথ বহুরূপী রচনাটা পড়েছো? কজন পড়েছো? হাত তোলো তো। ও বাবা, এ তো অনেকেই পড়েছো। ওকে, সেখানে শ্রীনাথ কি সেজেছিল বলতে পারবে? বাঘ সেজেছিল। আচ্ছা, আজকে আমরা যার সম্পর্কে পড়বো তিনি অনেক কিছু সাজেন। তিনি কখনো পাগল সাজবেন, কখনো কাপালিক সাজেন, কখনো পুলিশ সাজছেন। এছাড়া তিনি বাইজি সেজেছেন, সন্ন্যাসী সেজেছেন, কাপালিক তো আছেই, আরো অনেক কিছু সেজেছেন। ওকে, ধরতে পেরেছো এতক্ষণে কি গল্প পড়তে চলেছি আমরা? ভেরি গুড অয়ন, বহুরূপী। অয়ন পড়েছো? আচ্ছা, আর কে কে পড়েছো হাত তোলো তো। সুবোধ ঘোষের লেখা। ওকে, দুজন মাত্র পড়েছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো, সুবোধ ঘোষের বহুরূপী গল্পটা যেমন আজকে আমরা পড়তে চলেছি, তেমনি আরো বেশ কিছু বিখ্যাত গল্প লিখেছেন, যেমন ফসিল, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গল্প, অযান্ত্রিক। এই গল্পগুলো পড়ে দেখবে অসাধারণ, এগুলো সব হচ্ছে গল্প। সুবোধ ঘোষ সম্পর্কে বাকি আলোচনাটা আমরা ওই লেখক পরিচিতি অংশে পড়বো, পরের ক্লাসে আলোচনা হবে। আচ্ছা, বহুরূপী গল্পটার উৎস কি কেউ বলতে পারবে? ওকে, এর উৎস হচ্ছে সুবোধ ঘোষের গল্প সমগ্র। গল্প সমগ্র এর 3য় খণ্ড থেকে নেওয়া হয়েছে। ওকে, এখন এই গল্পে আছে কি দেখো। এই যে বহুরূপী, তার নাম হচ্ছে হরিদা। সেই হরিদা বিচিত্র সাজে সেজে মানুষকে আনন্দ দেন, আমরা সেটা দেখতে পাবো গল্পে। এছাড়া একজন বহুরূপীর ব্যক্তি জীবন কেমন হয় সেটাও এই গল্পে আমরা বুঝতে পারবো। আর হরিদার এই যে পেশাটা বহুরূপী, এর প্রতি যে শ্রদ্ধা, যে ডেডিকেশন, সেটাও আমরা এই গল্পে জানবো, আমাদের ভালো লাগবে। ওকে, তাহলে এবার আমরা গল্পটা পড়ি, তারপর আলোচনায় যাব। প্রথমে আমি পড়ছি, সবাই মন দিয়ে শোনো। বহুরূপী। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি। তাহলে এবার কে পড়বে? হাত তোলো। আচ্ছা, অয়ন তুমি পড়ো, এরপরে অন্যরা পড়বে। ভেরি গুড, খুব ভালো পড়া হয়েছে, ঠিক আছে, বসো। তো এখানে বলছে যে হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। আচ্ছা, এই আমরাটা যদি আমি বলি অসুবিধার কিছু নেই, আমি বললাম, এই আমিটা কে? লেখক নাকি অন্য কেউ? আমাদের কিন্তু আগে আলোচনা হয়েছে। কথক। ভেরি গুড, ইনি হচ্ছেন কথক, লেখক নন। কেন নন? যখন গল্প উত্তম পুরুষে বর্ণিত হয় তখন আমরা কথক বলবো, লেখক নয়। ভেরি গুড। আচ্ছা, এখানে বলছে হরিদা কি কাণ্ড হয়েছে। আচ্ছা, কাণ্ড শব্দের অর্থ কি বলতো? কাণ্ড এর অর্থটা কি? ঘটনা। ভেরি গুড, ঘটনা। কি ঘটনা ঘটেছে জানতে চাইছে। উনানের মুখে ফুঁ দিয়ে হরিদা বলল যে সে কিছুই জানেনি। আচ্ছা, উনান এই শব্দটাকে আমরা কিভাবে উচ্চারণ করি বলতো? উনুন। ভেরি গুড, এটাকে আমরা উচ্চারণ করি উনুন বলে।
এই যে উনান থেকে উনুন, আকার থেকে উকার, এই পরিবর্তনটাকে কোন জাতীয় ধ্বনি পরিবর্তন বলে? স্বরসঙ্গতি। ভেরি গুড। কেন এটা স্বরসঙ্গতি বলো তো? ওকে, যখন আলাদা স্বর এক ধরনের স্বরে পরিণত হওয়ার চেষ্টা করে। ভেরি গুড, বসো। আচ্ছা, এখানে উনানে হরিদা ফু দিচ্ছিল, এই যে দৃশ্যটা, এই দৃশ্য থেকে হরিদা সম্পর্কে আমাদের কি ধারণা আসে বলতো, তার ব্যক্তি জীবন সম্পর্কে? ভাবো, আমি জিজ্ঞাসা করব। উনানে হরিদা ফু দিচ্ছিল, হ্যাঁ হ্যাঁ, হরিদা গরিব ছিল। ওকে, উত্তর দিয়েই বসে পড়বে। ওকে, গরিব ছিল। চলো, আর কারোর কিছু মাথায় এলো? হরিদার স্ত্রী ছিল না? আচ্ছা, স্ত্রী ছিল না। চলো, কেন মনে হলো স্ত্রী ছিল না? ও, নিজেই রান্না করছিল। আচ্ছা, ঠিক আছে। আর গরিব কেন মনে হয়েছে? সবটা দেখে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক আমরা গল্পে পরে কি দেখতে পাবো। ঠিক আছে। আচ্ছা স্যার, নমস্কার স্যার। এবার অ্যানালিসিসের পার্ট দেখো, ধীরে ধীরেই বলি, আমার যেহেতু একটু কষ্ট হচ্ছে আসলে ঠান্ডাতে। ব্যাপারটা হলো যে ডেমো ক্লাসের ক্ষেত্রে আমরা কোন মডেলটা ফলো করব। ধরে নাও, প্রথমত সময়সূচি নিয়ে একটু বলি, যে আমার যেটুকু মনে হচ্ছে যে সম্ভবত 8 থেকে 10 মিনিট সময় আমরা গোটা ইন্টারভিউর জন্য পেতে পারি। তো এই যে 8 মিনিট বা 10 মিনিট, এই সময়টার মধ্যে আমার 3 থেকে 4 মিনিট সময় চলে যাবে প্রশ্নোত্তর পর্বে। তারপর ওখান থেকে আমাকে ডেমো ক্লাসে যেতে হবে। এবার দেখো, হাঁটা চলা, ওখানে গিয়ে দাঁড়ানো বোর্ডের সামনে গিয়ে, শেষে বোর্ড মোছার একটা ব্যাপার থাকবে। তো এই সব বাদ দিয়ে আমার যতদূর ধারণা 5 থেকে 6 মিনিট মতো সময় আমরা পেতে পারি, বেশি হলে। এবার যদি এর থেকেও লেন্দি হয় কোনো অসুবিধা নেই, এর থেকে কম হলে বরং একটু চাপের ব্যাপার। তো তুমি প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে ইন্টারভিউয়ের ওখানে গিয়ে, স্বাভাবিকভাবে আমাদের তো ওয়েটিং রুম থাকে যেখানে আমরা সবাই বসে থাকি, তারপর এক একজন করে যায়। তো তুমি মোটামুটি ভাবে দেখতে পাবে যে তোমার আগের 2-4 জন ঠিক কতটুকু সময়ে বেরোচ্ছে। এখন মোটামুটি ভাবে একটা অনুমান করার চেষ্টা তুমি করতে পারো যে তাহলে এরকম একটা টাইম আমরা পেতে চলেছি, একটা স্ট্যান্ডার্ড টাইম তুমি ওখান থেকে বুঝে যাবে। সেই অনুযায়ী তুমি নিজেকে কিন্তু মানসিকভাবে তৈরি করতে শুরু করবে যে এর মধ্যে প্রশ্নোত্তর পর্বটা অ্যাকচুয়ালি কম সময় থাকবে আর ডেমো ক্লাসটার জন্য একটু বেশি সময় বরাদ্দ থাকবে। এটা আমরা সবাই বুঝতে পারছি। সেই অনুযায়ী তুমি নিজেকে আর কি সাজিয়ে নেবে। এখন আমার পার্সোনালি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমি 5 থেকে 6 মিনিটের মতো একটা ডেমো রেডি করে যাব। আমি স্ট্যান্ডার্ড 5 মিনিটকে মনে করি, 5 থেকে 5 মিনিট 20-25 সেকেন্ড, বড় জোর 5.5 মিনিট, এর মধ্যে তোমাকে ডেমো ক্লাসের মেইন অংশটাই দিতে হবে। কি কি থাকবে আমি পার্ট বাই পার্ট অ্যানালিসিস করছি। এখন এই যে 5 থেকে 5.5 মিনিট হতেই পারে যে এর আগেই তোমাকে থামিয়ে দিল, আমরা তো কেউ জানি না যে কখন থামাবে আমাদের। তো আমার বক্তব্য হচ্ছে যে যদি 3 মিনিটে থামায়, তাহলে যেন সেই 3 মিনিটের মধ্যে আমি এমন একটা দূর পর্যন্ত যেতে পারি যাতে করে 3 মিনিটটা জাস্টিফাইড হয় ওদের কাছে, যে না, ছেলেটা বা মেয়েটা 3 মিনিটের মধ্যে ও বেশ যতটুকু বোঝানোর ও বুঝিয়েছে। যদি তারা 4 মিনিট 4.5 মিনিটে আমাকে থামান, তখনও যেন তাদের কাছে মোটামুটি সেইটুকু হয় যে না, ও এইটুকুতে যা করানোর ও ঠিক করেছে। যদি 5, 5.5, 6 মিনিটে থামায়, তাহলে ততক্ষণে যতটুকু করা উচিত ততটুকু যেন তারা বুঝতে পারে। সেই অনুযায়ী পার্ট বাই পার্ট আমরা আজকে এখানে ভেঙে ভেঙে একটু অ্যানালিসিস করে নেব, ঠিক আছে? যাতে করে যে মুহূর্তেই আমাকে থামাক না কেন, আমার
সেই মুহূর্তে এটা মনে না হয় এ বাবা আমি তো আসল জায়গাতে ঢুকতেই পারলাম না, আমি তো দেখাতেই পারলাম না আমার মেইন জায়গাটা, এই আফসোসটা যেন আমাদের না হয়। ওকে, এই বিষয়গুলো খুব স্পষ্ট করে জেনে নিতে হবে। এটা হলো এক। এইবার বলি যে অ্যাকচুয়ালি আমাদের ডেমো ক্লাসটা কেমন হবে। ডেমো ক্লাস বাদ দাও, ক্লাস, আর এটা তো অ্যাকচুয়ালি আমাদের ক্লাস, তো ক্লাসটা কেমন হয় দেখো। স্কুলে নর্মালি একটা ক্লাস কতক্ষণের হয় বলতে পারবে? 40 মিনিট, 40 মিনিট বা কোনো কোনো ক্ষেত্রে 35 মিনিট, মোটামুটি ভাবে এটা হচ্ছে স্কুলে স্ট্যান্ডার্ড ক্লাসের টাইম আমাদের আপার প্রাইমারি বা মাধ্যমিক লেভেলে। এখন এই যে ক্লাসটা হয়, এই ক্লাসটাতে আমাদের কি হয় দেখো। স্কুলে যেটা হয় সেটা হচ্ছে, ধরো আমি যদি কোনো কবিতা পড়ি বা কোনো গল্প পড়ি, যাই পড়ি না কেন, সেক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ একটা কবিতা বা একটা গল্প, প্রথমে সেই বিষয়টাতে আসছি। দেখো কমপ্লিট একটা কবিতা বা কমপ্লিট একটা গল্প যদি হয়, যেমন ধরো তোমার ইলিয়াস একটা কমপ্লিট গল্প, ওকে, তারপর খেয়া একটা কমপ্লিট কবিতা, এইগুলোর ক্ষেত্রে কি হয় আমাদের নর্মালি আমাদের দুটো পিরিয়ড লাগেই। তবে কোনো কোনো ক্ষেত্রে টিচার একটা পিরিয়ডে হওয়ার কথা না, দুটো তিনটে পিরিয়ড লেগে যায়। প্রথম পিরিয়ডে প্রাসঙ্গিক অনেক কথা বলতে হয়, তারপরে লাইন বাই লাইন আলোচনায় ঢুকতেও পারি নাও পারি, এরপরে দ্বিতীয় দিনের ক্লাসে অ্যাকচুয়ালি লাইন বাই লাইন আলোচনা শুরু হয়। এখন আমরা ডেমো ক্লাসে যেটা দেব সেটা দ্বিতীয় ক্লাসটায় নয়। যদি স্বয়ংসম্পূর্ণ একটা কবিতা বা গল্প হয় সেক্ষেত্রে তুমি দ্বিতীয় পিরিয়ডে বলছো, এইটাতে যাবে না। বোঝানো গেল? প্রথম দিনের ক্লাসেই যেন তুমি ঢুকছো, তুমি খেয়া কবিতা পড়াতে যাচ্ছ প্রথম দিনের কবিতা, তুমি ইলিয়াস পড়াতে যাচ্ছ প্রথম দিনের অংশ, সেরকম। তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি করতে হয় দেখো। একটা অংশ হচ্ছে, এটা যে কোনো তোমার রচনার ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা হলো প্রথমে ওদের আগ্রহ জাগাতে হয়। কি করতে হয়? আগ্রহ জাগাতে হয়, ওকে, ইন্টারেস্ট গ্রো করতে হয় ওদের। তো এই যে এই 40 মিনিটকে আমরা সেভাবে ভেঙে দিই। কিভাবে ভাঙি আমরা দেখো। প্রথমে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আগ্রহ জাগানো। ওকে, এই একটা পার্ট থাকে। যেমন ধরো যদি আমরা খেয়া কবিতা পড়তে যাই, তাহলে আগ্রহ গ্রো করার জন্য করতে হয়, আরে নদীতে নৌকা গেল ডুবে, হ্যাঁ, নদীর প্রসঙ্গ থেকে আমরা খেয়ায় যাচ্ছি, বা এপার থেকে ওপারে যাব, কিসে করে যাব, এই ধরনের ব্যাপার স্যাপার এইগুলো আসতে পারে। যে যেভাবে আর কি ইন্টারেস্ট গ্রো করতে পারে সে সেইভাবে করতে পারে। তো এই আগ্রহ জাগানো। 2 নম্বর হচ্ছে যে পূর্ব জ্ঞান যাচাই করা। ঠিক আছে, পূর্ব জ্ঞান যাচাই, যেটাকে আমরা প্রায়র নলেজ বলি। তো এই যে ব্যাপারটা দেখো, যে খেয়া কবিতা পড়তে চলেছি আমরা, তাহলে খেয়া এই জিনিসটা কি। আমাকে একদিন একজন স্টুডেন্ট বলছে, খেয়া কি নৌকা নাকি অন্য কিছু? স্টুডেন্ট মানে আমি স্কুলের স্টুডেন্ট বলছি না, এসএলএস এর স্টুডেন্ট। আসলে খেয়া হচ্ছে একটা সিস্টেম, ওকে, যার মধ্যে নৌকা আছে, যার মধ্যে নদী আছে, যার মধ্যে ঘাট আছে, খেয়া ঘাট, ওকে, যার মধ্যে মানুষও আছেন ইনভলভড, এই সমস্ত কিছু মিলে যে সিস্টেমটা চলছে, রানিং হচ্ছে, সেটাকে আমরা বলছি খেয়া। তখন কথা হলো যে এই পূর্ব জ্ঞান যাচাই করা, স্টুডেন্টদের ধারণা কি আছে। খেয়ার জন্য একটা ঘাট থাকতে হয়, নৌকা থাকতে হয়, মাঝি থাকতে হয়, তাই না? এই বিষয়গুলো থাকতে হয়, সেটা সম্পর্কে স্টুডেন্টের নলেজ কতটুকু রয়েছে এই ব্যাপারে। তো সেইটা, এই ধরনের বিষয়গুলো আমরা যাচাই করে নিই। এরপর 3 নম্বরে থাকবে হচ্ছে তোমার পাঠ ঘোষণা। পাঠ ঘোষণা, এটা এটা এখানেও আসতে পারে, এটা এখানেও যেতে পারে, কোনো অসুবিধা নেই। হতেই পারে যে আগ্রহ জাগানোর পরই বলছি যে তাহলে আজকে আমরা এরকম একটা এই রচনাটা পাঠ করতে চলেছি, এটা হচ্ছে পাঠ ঘোষণা। তখন সেটা লিখতে হয়, তার লেখক বা কবির নাম লিখতে হয়, ওকে। এইবার তারপর আমরা পূর্ব জ্ঞান যাচাই করতে পারি যে চলো আমরা খেয়া কবিতা পড়তে চলেছি, তাহলে খেয়া সম্পর্কিত এই ব্যাপারগুলো ওদের কোনো নলেজ আছে কিনা, এই হচ্ছে বিষয়। এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হলো 4 নম্বরে আমাদের লেখক বা কবি পরিচিতি, এটা দিতে হয়, ওকে। এর সাথে আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে যে তোমার উৎস, রচনার উৎস, এই পার্টটা দিতে হয়। তার মানে
কবি সম্পর্কে এবং রচনাটা সম্পর্কে, তার যে উৎস সেটা সম্পর্কে একটা ধারণা আমাদের দিতে হয়। ওকে, এই হচ্ছে বিষয়। এরপরে আমাকে যেটা করতে হয় সেটা হলো যে এই যে রচনাটা, এই রচনাটাতে কি পড়তে চলেছি আমরা, ঠিক বিষয়বস্তু বলা চলে না, তবে কি পড়তে চলেছি সেটা সংক্ষেপে ওদের একটা হিন্ট মানে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করতে হয়। আমি আমাদের বোঝার সুবিধার জন্য বিষয়বস্তু সংক্ষেপে লিখছি, বিষয়বস্তু সংক্ষেপে বা সংক্ষিপ্ত বিষয়বস্তু বা কি পড়া হবে, যে যেভাবে ভাবো আর কি, বোঝানো গেল এইটা। তবে এখানে ডিটেলস মানে ওই সার সংক্ষেপ নয় কিন্তু গল্প বা কবিতার, এই গল্পটাতে আমরা কি করতে চলেছি। ওকে, এই বিষয়টা আমি যখন ওই আমাদের এই বহুরূপীর অ্যানালিসিস করব তখন আমরা ডিটেলসে বলবো। হ্যাঁ, বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে আমাকে বলতে হয়। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে সরব পাঠ, এই অংশটা আমাদের যেতে হয়। সরব পাঠ, সরব পাঠ মানে দেখো আমাদের সাহিত্যের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা অন্যদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে। ধরো অন্য সাবজেক্টের ক্ষেত্রে তাদের তো এই তিনটে পার্ট, লেখক বা পরিচিতি, বিষয়বস্তু সংক্ষেপে, সরব পাঠ, এই তিনটে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিষয়বস্তুটা গুরুত্বপূর্ণ কারণ ওই চ্যাপ্টারে ধরো জিওগ্রাফির কোন স্যার বা ম্যাডাম তিনি আবহবিকার পড়াবেন, তাহলে ওই চ্যাপ্টারটাতে অ্যাকচুয়ালি কি আছে সেটা সংক্ষেপে 2, 3, 4টে বাক্যে তাকে একটু বুঝিয়ে দিতে হয়, তাহলে স্টুডেন্টদের ধারণা শক্তিটা বাড়ে। এটা হচ্ছে বিষয়। অন্য সাবজেক্টের ক্ষেত্রে অন্য কিছু হয়, এরকম। সরব পাঠটা আমাদের বাংলার ক্ষেত্রে এবং ইংরেজির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো দেখো যদি নাকি টেক্সট হয় তো, কারণ এটা সরব পাঠের মধ্যে দিয়ে কি হয় না, এই যে আমরা বলার যে দক্ষতা, পাঠের যে দক্ষতা সেটা বাড়ে এবং কথা বলার তোমার যেটাকে বলে মুন্সিয়ানা সেটা বাড়ে। ওকে, এজন্য সরব পাঠটা খুব গুরুত্বপূর্ণ। তারপর যেটা করতে হয় সেটা হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে আমাদের পুরো ইয়েটা এগোতে হয়। ঠিক আছে, ধরো ব্যাখ্যা বিশ্লেষণই লিখে দিই আমি বোঝার সুবিধার জন্য আর কি। ঠিক আছে, এই কাজগুলো আমাদের করতে হয়। এখান থেকে পর আমরা এগোই পুরো টেক্সটটা বা পুরো রচনাটা সম্পর্কে করে করে ফাইনালি আমাদের যেটা করতে হয়, আমরা যতটুকু অংশ পড়বো, ধরো ওই 40 মিনিটের ক্লাস, তো টোটাল ক্লাসটা হচ্ছে 40 মিনিট ধরো, তাহলে এই 40 মিনিটের ক্লাসে এই বিষয়গুলো করে শেষে আমরা আবার ওই দিনের ক্লাসে হচ্ছে কিছু প্রশ্নকরণ করে একটু যাচাই করে নিতে হয়। হ্যাঁ, যাচাইকরণ, এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে লেখা থাকে। এটার মানে হচ্ছে যে এই যে এটা মোটামুটি 5 মিনিট মতো সময় থাকে, 5 মিনিট মতো সময় আমরা এর জন্য ধার্য করে রাখি। তো এই যে 35 মিনিটে আমি যা যা করলাম সেটা ওরা কতটুকু ধারণা করতে পারলো বা কতটুকু ওরা বুঝলো তার খানিকটা যাচাই করার জন্য আমরা শেষে 5 মিনিট দিই। এটা মূল্যায়ন নয়, মূল্যায়ন বলতে আমাদের মূল্যায়নও বলতে পারি এক অর্থে, ওই দিনের ক্লাসের মূল্যায়নও বলতে পারি। তাহলে এই 40 মিনিটের ক্লাসটাকে অ্যাকচুয়ালি এই কটা ভাগে আমাদের ভাগ করতে হয় একটা আদর্শ ক্লাসে। এখন ডেমো ক্লাসের ক্ষেত্রে কিন্তু আমাদের এই সব কটাকেই ছুঁয়ে যেতে হবে, বোঝানো গেল? এবার দেখো দ্বিতীয় ক্লাসে ধরো আমি ইলিয়াস গল্প শুরু করেছি আজকে, ওকে, তাহলে প্রথম দিন আমার এই সব কটা থাকবে, কিন্তু দ্বিতীয় দিনের ক্লাসে ধরো আমার অলরেডি 2টো অনুচ্ছেদ আমার পড়া হয়ে গেছে। এবার কি হবে, দ্বিতীয় দিনের ক্লাসে এসে তখন আমার কোনটা কোনটা বাদ যাবে এর মধ্যে বলো তো? এই পূর্ব জ্ঞান যাচাইটা তখন দ্বিতীয় দিনের ক্লাসে থাকবে না, পাঠ ঘোষণা দ্বিতীয় দিনের ক্লাসে থাকবে না, লেখক পরিচিতি, কবি পরিচিতি, উৎস এগুলো থাকবে না, বিষয়বস্তু সংক্ষেপে এটা থাকবে না, সরব পাঠটা থাকবে, ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে, যাচাইকরণ থাকবে। ওকে, আর এইদিকে আগ্রহ জাগানোটা থাকবে না। এখানে কি থাকবে বলো তো? এই পূর্ব জ্ঞান যাচাই খানিকটা এইটাকে বলা যেতে পারে, সেটাকে বলবে পূর্ব পাঠের পর্যালোচনা। মানে আগের দিন যে অংশটুকু আমরা পড়েছি সেই অংশটুকুর একটা পর্যালোচনা করে তারপর আমরা শুরু করি। ওর মধ্যে দিয়ে বেসিক্যালি যে এই গল্পটাতে কি কি আছে, অলরেডি আগের দিন কি কি করা হয়েছে, একটা সবাই একটু আপডেট হয়ে যায়, ওদের একটা টিউন সেট হয়ে যায়, তারপরে বাকি অংশটা আবার আমরা কন্টিনিউ করি। এই হচ্ছে বিষয়। এছাড়া কি হয়, অনেক
অনেক ক্ষেত্রে আমরা দেখি, বেশিরভাগ ক্ষেত্রে, যে বেশ কিছু স্টুডেন্ট তারা হয়তো আগের ক্লাসটা করেনি, তাহলে হঠাৎ করে যদি মানে তৃতীয় অনুচ্ছেদ থেকে যদি আমরা পড়া শুরু করে দিই তাহলে ওরা ধরতে পারে না। এজন্য আমরা ওই পূর্ব পাঠের পর্যালোচনাতে একটু যাই শুরুতে। আচ্ছা, আগের দিন আমরা কি কি করেছিলাম, আচ্ছা কে বলেছিল, কাকে বলেছিল, কখন বলেছিল, এই ধরনের কিছু প্রশ্ন করে মোটের ওপর আমরা কি আছে এর আগের অংশটা একটু ধারণা করে নিই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে আমরা যথারীতি বাকি অংশটুকু যেভাবে যেভাবে পড়ার পরে যাই আমরা, এই হচ্ছে বিষয়। এখন আমরা যেহেতু এই প্রথম দিনের ক্লাস করব, তাহলে সব কটা আমাকে রাখতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এবার বলি, কিছু কিছু রচনা আছে যেটা বড় কোনো একটা রচনার অংশ বিশেষ, বড় কোনো গ্রন্থের বা কোনো লিটারারি ওয়ার্কের অংশ বিশেষ। যেমন ধরো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, তাহলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আমাদের অভয়ামঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে। ধরো যদি আমরা বলি অভিষেক কবিতা, কবিতা তো নয়, কবিতাংশ, তাহলে সেটাকে আমরা দেখতে পাবো যে মেঘনাদ বধ কাব্যের অংশ হিসেবে নেওয়া হয়েছে। রাধারানী, ওটা রাধারানী একটা উপন্যাস, তার অংশ। বা যদি আমরা বলি চন্দ্রনাথ, ওটাও তাই আমাদের আগুন উপন্যাসের অংশ। তাহলে এই যে অংশগুলো, তাদের কিন্তু আবার ক্লাসরুমের ধরনটা আলাদা। সেক্ষেত্রে ধরনটা কি, যারা ওই টপিক নিয়ে কাজ করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তাদের দুটো আলাদা আলাদা ক্লাসের মডেল হতে পারে। এক হচ্ছে কি, যদি তারা ওই ধরনের কবিতা, আমি ধরে নিচ্ছি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, তাহলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটা যদি আমি পড়াতে যাই, তাহলে আমার হয় প্রথম দিনের ক্লাস নিতে হবে অথবা দ্বিতীয় দিনের ক্লাস নিতে হবে। প্রথম দিনের ক্লাস হলে এই অংশগুলো থাকবে, কিন্তু দেখবে ওখানে এই পার্টগুলোতে আমরা যেতেই পাচ্ছি না। তার কারণ কি? কারণ হচ্ছে আগ্রহ জাগানো, ঠিক আছে আমরা করতে পারবো, পূর্ব জ্ঞান যাচাই করতে পারবো, আচ্ছা পাঠ ঘোষণা এটাও করতে পারবো, কিন্তু প্রবলেম হবে কি, পাঠ ঘোষণা করতে গিয়ে তো আমাকে বলতে হবে যে, পাঠ ঘোষণার পরে আমাকে তো এটা বলতে হবে যেটা অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্য থেকে এসেছে। তাহলে এবার চণ্ডীমঙ্গল কাব্যে আছেটা কি আমাকে সেটা বলতে হবে। তখন কি হয়, আমরা একটা স্কুলে আমি যেটা করি যে প্রথম দিনের ক্লাসটা আসলে আমাদের ওই সো কল্ড ক্লাস হয় না, সেদিন যেটা হয় গল্প পাঠের আসর, গল্প শোনার আসর হয়। আমি বোঝাই আজকে গল্প শোনো, তাহলে ওকে, আমি অনেক ক্লাসে গল্প বলি ওদের, যখন ওদের বোরিং লাগে শেষের দিকের ক্লাসে, বা হয়তো আমি অন্য কোনো স্যার ম্যাডামের ক্লাসে গেলাম, তখন আমি অনেক সময় গল্প বলি এই সাহিত্যেরই কোনো কোনো অংশ বা অন্য কিছু থেকে। তো ওই দিনের ক্লাসটা টোটালি গল্প হয়, চণ্ডীমঙ্গলের কাব্য মানে কাব্যের পুরো কাহিনীটাকে সুন্দর করে গল্প আকারে ওদিন বলে দিই। দেওয়ার পরে বলি, শেষে বলি যে এই যে গোটা কাব্য, গোটা কাহিনী, তার মধ্যে এই অংশটুকু হচ্ছে আমাদের নেওয়া হয়েছে, এখান থেকে শুরু করে এই অবধি, এইভাবে বলি, বলে ওই দিনে শেষ করি। তাহলে ওই ক্লাসটা তুমি ডেমো ক্লাস হিসাবে বাঁচলে একটু অসুবিধা তোমার পক্ষে, কারণ তুমি কোনো লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণে যেতে পারছো না, একেবারে লেকচার মেথডে তোমাকে করতে হবে। তাহলে তুমি কি করবে, ওই ধরনের রচনাগুলোর ক্ষেত্রে তোমাকে দ্বিতীয় দিনের পাঠটাকে তোমাকে গ্রহণ করতে হবে। দ্বিতীয় দিনে গিয়ে তখন তোমার এই অংশগুলো তো থাকবে না, ব্যাখ্যা ওই বিষয়বস্তু থাকবে না, তখন কি হবে, এই পূর্ব পাঠের পর্যালোচনা থাকবে, তাই না? যে আচ্ছা গতদিন আমরা কোন কবিতা শুরু করেছিলাম, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, আচ্ছা ওকে, সেখানে কোন কাব্য থেকে নেওয়া হয়েছে, এইভাবে করে 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 মোটামুটি একটা ধারণা নিয়ে এইবার আমরা লাইন বাই লাইনে ঢুকে পড়তে পারবো, ওখানে ওই ব্যাপারটা আসবে। এই হচ্ছে বিষয়। এবার আমরা ডেমো ক্লাসে যেহেতু আমরা 40 মিনিট সময় পাচ্ছি না, পাচ্ছি হচ্ছে 5 মিনিট সময়, তাহলে এই 5 মিনিটে আমি এই টোটাল জিনিসটাকে নামাবো কিভাবে? দেখো, এর প্রত্যেকটা পার্টে কিন্তু নম্বর আছে। হয়তো ওদের ওই যে শীটটা ওরা হাতে নেবে, সেখানে এরকম ভেঙে ভেঙে ওরা নম্বরের জন্য রাখবে না, এটা ঠিকই, কিন্তু ওভারঅল সব কটা পার্ট একটা ক্লাস যখন হবে না, তখন ক্লাসটা দেখলে বোঝা যাবে। দেখো ক্লাসে কি হবে, তোমরা যখন নাকি ইন্টারভিউ যাবে, ডেমো ক্লাস দেবে, আমার বিশ্বাস বা ধারণা 100 জনের মধ্যে অন্তত 70 জন তারা কি করবে, একটা ওই কোনো একটা গল্প বা কবিতা পড়ছি, জাস্ট আমি ওটা করে গেলাম, পার্ট গুলোকে আলাদা করে তাদের মাথায় না রেখে ওভারঅল, হ্যাঁ সেখানে কখনো আগ্রহ জাগানো হচ্ছে, কিছু পূর্ব জ্ঞান যাচাইও থেকে যেতে পারে,
পাঠ ঘোষণা বা এই লেখক কবি পরিচিতি একটু বলতে পারে, কিন্তু সিস্টেম্যাটিক্যালি সাজানো গোছানো হবে না এমন সংখ্যা হচ্ছে 70% স্টুডেন্ট থাকবে। বাকি 30% তারা বেশ সুন্দর করে বাড়িতে রেডি করে যাবে। এজন্য আমার পার্সোনালি মনে হয় যে তোমরা যদি রেডি করে যেতে পারো খুব ভালো হয়। যদি তুমি সচেতনভাবে প্রত্যেকটা পার্টকে ধরে ধরে সেইভাবে রেডি করে না যাও, সেক্ষেত্রে কি হবে জানো তো, তোমার প্রেজেন্টেশনের ওপর তখন ডিপেন্ড করবে। অনেকে আছে দেখবে ব্যাকরণ না মেনেও অসাধারণ লেকচার দেন, অসাধারণ খেলেন, অসাধারণ গান গান, তাই না? কুমার শানু তো ছোটবেলায় শেখেননি তেমন করে, খুব সামান্য শিখেছিলেন, কিন্তু তিনি দেখো গায়ক হিসাবে তিনি অসাধারণ উচ্চতায় তার সময়ে ছিলেন। সেখানে কিন্তু তার ওই গানের ব্যাকরণটা তার জীবনে খুব একটা বাধা হয়ে দাঁড়ায়নি। ওকে, কিন্তু সবার ক্ষেত্রে তো এই কথাটা প্রযোজ্য নয়। আমাদের উচিত হচ্ছে ব্যাকরণ মেনে, মানে যেভাবে যেভাবে আমাদের নিয়ম কানুন আছে সেটা মেনে করে যাওয়া, এটাই হচ্ছে আমাদের উচিত বলে আমি পার্সোনালি মনে করি। তুমিও চেষ্টা করবে সেটা করতে, কারণ ওভার কনফিডেন্স ভালো নয় যে আমি ওখানে গিয়ে এমন ভাবে প্রেজেন্ট করব যে আমার প্রেজেন্টেশনটা দেখেই স্যার ম্যাডামেরা ওইসব ভুলে যাবে, আমার প্রেজেন্টেশনটা দেখেই মনে হবে ওয়াও ছেলেটা সত্যি দারুণ পড়ায় বা মেয়েটা অসাধারণ পড়ায়। এটা কেউ কেউ করতে পারবে, কিন্তু এটা না আসলে ইনবর্ন একটা কোয়ালিটি। চেষ্টা করে খানিকটা হয়, হ্যাঁ, চেষ্টাও থাকে, আর তার সঙ্গে তার জন্মগত বা তার ঈশ্বর প্রদত্ত যে যেভাবে আমরা বলি না কেন একটা একটা ব্যাপার থাকে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব এই সিস্টেম মেনে কাজটাকে করার। সেটার জন্য বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে হবে তোমাকে, তা না হলে এই জিনিসটা নামবে না। কিন্তু মনে করে 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 এইভাবে হয়। যারা ক্লাস করছিল ওদেরকে এই উদাহরণটা আমি দিয়েছিলাম যে ধরো কেউ আছে যে হয়তো 4-5 দিন বাইক চালানো শিখেছে, খুব ভালো বাইক চালাচ্ছে, কারণ তার সেন্স খুব ভালো, চট করেও শিখে যেতে পারে, ও ভুল করছে না। কিন্তু কি হচ্ছে জানো তো, তাকে মনে করে করে করতে হচ্ছে। নতুন বাইক চালানো যারা শেখে জিজ্ঞেস করবে, দেখবে বুঝতে পারবে, তারা মনে করে করে করে। হ্যাঁ, ধরো রাস্তায় যাচ্ছে, আচ্ছা আমার এখন ক্লাস চাপতে হবে, আমার এখন ব্রেক করতে হবে, এইভাবে কখনো গিয়ার বাড়াতে হবে, সব মনে করে করে করে, কোথাও একটা যেন জড়তা থাকে। কিন্তু যে মানুষটি 5 বছর 10 বছর বাইক চালাচ্ছেন, তার না এসব ভাবতে হয় না, অটোমেটিক্যালি সেখানে সেখানে তার হাত যেখানে থাকার সেখানে থাকবে, পা যেখানে থাকার সেখানে থাকবে। সে হয়তো অন্য কিছু ভাবছে, তারপরও অটোমেটিক্যালি তার হাত পা যেখানে যেখানে কাজ করার সেখানে সেখানে করতে থাকবে। এটা হচ্ছে সহজাত ব্যাপার, মানে এটা তার জীবনে স্বাভাবিকীকরণ হয়ে গেছে। এই জায়গাটায় তোমাকে পৌঁছাতে হবে। কেউ কেউ ক্লাসে গিয়ে যখন পড়াবে না, তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ, হাঁটা চলা, তাদের কথা বলা, তাদের বোর্ডটাকে ব্যবহার করা, সবটা দেখেই মনে হবে খুব ন্যাচারাল। আবার কারো কারো ক্ষেত্রে একটু জড়তা মনে হবে, কারণ তাকে মনে করে করে করতে হবে যে এটা ভুলে গেলাম, এই বাবা, পরে আবার মেকআপ করার চেষ্টা করে, কিন্তু সেগুলো দেখতে বোঝা যায় যে এইটা ঠিক মানে ওই 2 দিন 5 দিন 10 দিন করে এসছে। তোমাকে যেটা করতে হবে, তোমার যদি প্র্যাকটিস না থাকে তাহলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন 1বার 2বার করে প্র্যাকটিস করে করে তোমাকে এই জায়গায় দাঁড় করাতে হবে যেন একদম ন্যাচারাল মনে হয় তোমার ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে বিষয়। এবার আমি যে বহুরূপী গল্পটার ওপরে করেছি সেটাকে একটু অ্যানালিসিস করি। দেখো আমি এখানে একটু লিখে রেখেছি, ওকে, যে ভিডিওটা দেখে আমি পরে আবার লিখেই করলাম যে কোন কোন টাইমটায় কি করেছি। দেখো ওখানে লক্ষ্য করে দেখবে যে এই যে আগ্রহ জাগানো, পূর্ব জ্ঞান যাচাই করা আর পাঠ ঘোষণা, ওকে, এই যে টোটাল অংশটা, এই 3টে অংশ, এই 3টে অংশ ওখানে আমি সময় নিয়েছি শুরু থেকে 1 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত, এইরকম একটা কিছু সময় এখানে হয়েছে। এর মধ্যে আগ্রহ জাগানোর একটা প্রসঙ্গ ছিল, আমি আমার মতো করে ওখানে হঠাৎ মনে হয়েছে যেটা সেটা করেছি। হয়তো চিন্তা করলে অন্যরকম কিছু বেরোতো, কিন্তু আমার সত্যি কথা বলতে কি একটু ব্যস্ততায় কাটছে আমার কর্মস্থলেও। এবার একটা ডেমো দিতে ওরাও বলছিল বারবার করে, তো আমি বলেছিলাম ঠিক আছে দেবো, এবং মাইক্রোফোনটা ছিল না আমার, কেননা আমি কখনো তো এরকম বোর্ডে পড়াইনি। তো সে কারণে মাইক্রোফোনটা আবার অর্ডার দিয়েছিলাম, আসতে দেরি হচ্ছিল। সব মিলিয়ে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, ফলত আর ভাবনা চিন্তা না করে আমি করেই দিলাম, এরকম একটা ব্যাপার। হয়তো
তুমি চিন্তা করে করে দুটো তিনটে আলাদা মডেল রেডি করবে যে আগ্রহ জাগানোর জন্য আমি কি ব্যবহার করব। ওকে, আমি সেখানে দেখো একটা টিএলএম ব্যবহার করেছি, এখানে আমি ছবি ব্যবহার করেছি, তাই না? এটা কিন্তু তোমার এক্সট্রা সময় নেবে না, ফলত এই ধরনের টিএলএম তোমরা ব্যবহার করতে পারো, ছবি দেখাতে পারো। কিন্তু যদি চার্ট দেখাতে যাও, ওখানে কোথায় তুমি সাজাবে, কোথায় কি করবে, একটা ঝামেলা। এই জন্য ওইসব না করে ছোট ছোট জিনিস, তুমি এখানে ছবি আঁকতে গেলেও সমস্যা, দেরি হয়ে যাবে। এই জন্য এরকম ছবি যদি তুমি কোনো সূত্রে দেখাতে পারো তাহলে সেটা ভালো হয়, এইটা মাথায় রাখতে পারো আর কি। ওটা ক্যারি করাও সহজ, রাখাও সহজ, দেখানোও সহজ। ওকে, এরপরে পূর্বজ্ঞান যাচাই, ওখানে স্বাভাবিকভাবেই যে বহুরূপী দেখেছে কিনা, তারপরে এই জাতীয় সমজাতীয় রচনা পড়েছে কিনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একই জাতীয় অন্য লেখা সেটা পড়েছে কিনা, তুমি যে টপিকটার উপর রেডি করতে চাইছো একটু চেষ্টা করবে এই জাতীয় কিছু সে করেছে কিনা, জেনেছে কিনা। ওকে, এছাড়া এই কবির বা লেখকের যে রচনা, অন্য কোনো রচনা সে পড়েছে কিনা, এটাও কিন্তু আমাদের এই পূর্বজ্ঞান যাচাইয়ের মধ্যে আসতে পারে। তোমার সময়ের উপর ডিপেন্ড করছে যে তুমি যে টপিকটা রেডি করছো সেক্ষেত্রে কতটুকু সময় লাগছে। তোমাকে মোটামুটি তুমি 5-7 বার করলে দেখবে একটা ধারণা এসে যাবে যে আমি এইটা করতে আমার প্রায় 6-7 বার আমাকে করতে হয়েছে, যে ওই সময়টা 6 মিনিট হয়ে যাচ্ছিল, তো সেটাকে আবার কমাতে গিয়ে তারপর কোন ভাবে করব 6-7 বার আমাকে ট্রায়াল দিতে হলো, এর জন্য দেখলাম আমি। তো সেজন্য তুমি তোমার মতো করে করবে, এবং দেখবে একটা সময় এরকম 5-7 বার করলে তুমি দেখবে যে একটা সময় মোটামুটি ওই তোমার 2-4-10 সেকেন্ড এদিক ওদিক হচ্ছে, তার মধ্যে থেকে যেটা বেস্ট মনে হবে সেটাকেই তুমি ভিত্তি করবে, তোমার ভিডিও করবে, প্রত্যেকটা সেশনের ভিডিও করবে, ভিডিও করে তুমি অ্যানালিসিস করতে থাকবে এইটাতে আমি এই পার্টে কতটুকু সময় নিলাম। আমরা ব্রডলি এইভাবে দেখতে পারি যে এই 3টে পার্টকে আমি একসঙ্গে ধরছি, ঠিক আছে? এই 3টে পার্টকে এখানে কি কি থাকছে না, এখানে প্রথমে এসে একটা প্রসঙ্গ শুরু করতে হচ্ছে আগ্রহ জাগানোর জন্য, তারপর ওই পাঠ ঘোষণা করতে হচ্ছে, তারপর আগ্রহ তোমার কি বলে পূর্বজ্ঞান যাচাই করতে হচ্ছে। এই বিষয়টাকে তুমি তোমার মতো করে সাজিয়ে নেবে, এক একটা টপিকের ক্ষেত্রে এক এক রকম করে সাজালে জিনিসটা ভালো হয়। তুমি কোন ভাবে সাজাবে তুমি নিজে সেটা ভাববে, বারবার ভাববে, বাড়ির লোকেদের সঙ্গে ডিসকাস করো, দেখবে তারাও খুব খুশি হবে এবং তারাও ভালো ভালো আইডিয়া দিতে পারে। ওকে, এই হচ্ছে বিষয়। এবার এই অংশটাকে তুমি একটা সময় বেছে নাও যে এইটুকুর মধ্যে আমি শেষ করব। দেখো এই অংশটাতে আমি এই সময়টা নিয়েছি। এরপর হচ্ছে লেখক পরিচিতি, কবি পরিচিতি আর উৎস, এই যে 4 নম্বর পার্টটা, এই 4 নম্বর পার্টে আমি সময় নিয়েছি 1 মিনিট 40 সেকেন্ড থেকে 2 মিনিট 20 সেকেন্ড, মানে এক্স্যাক্টলি তো ওর জন্য নয়, ওর পরের প্রসঙ্গটাকে একটু এদিক ওদিক করে ধরে নেওয়া হয়েছে আর কি। এই সময়টাতে আমি এই পার্টগুলো করেছি, বোঝানো গেল? আচ্ছা, এরপরে এই যে বিষয়বস্তু সংক্ষেপে বলা, দেখেছো বিষয়বস্তু সংক্ষেপে বলা, এই যে অংশটা, এই অংশটাতে আমার এখানে সময় লেগেছে এই 2 মিনিট 20 সেকেন্ড থেকে 2 মিনিট 45 সেকেন্ড। তুমি একবার দেখে নেবে ওই পার্টগুলোতে, ভিডিওটাকে বারবার করে তুমি দেখে নিতে পারো, মানে আমার ভিউয়ের জন্য বলছি না, তোমার নিজের উপকারের জন্য বলছি। এবার বিষয়বস্তু দেখো, এই বিষয়বস্তুটার মধ্যে খানিকটা অংশ আমি এখানে করেছিলাম, এখানে তুমি ভিডিওটা দেখতে পারো যে ওই হরিদা কি কি সেজেছে সেগুলো আমি এর মধ্যে বলে দিয়েছি, কারণ আমার ওখানে বললে সুবিধা হচ্ছিল, সেজন্য ওখানে বলেছি। তাহলে আলটিমেটলি এই সময়টা তুমিও কিন্তু এতটা নিলে পরে এই বিষয়বস্তু এত অল্প 25 সেকেন্ডে তুমি নামাতে পারবে না। এই জন্য এখানে তুমি দেখবে হরিদার ওই প্রসঙ্গটা প্রায় 15 থেকে 20 সেকেন্ড লেগেছে আমার, তাহলে ওই অংশটা এখানে নিয়ে এলে ব্যাপারটা ওই রকম দাঁড়াবে, তোমাকে একটু হিসাব করে নিয়ে এটা করতে হবে। এরপরে হচ্ছে এই যে সরব পাঠ, সরব পাঠটা ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এবার বিষয়বস্তু সংক্ষেপে দেখো, এখানে বহুরূপী থেকে যে বিষয়বস্তু বলা হয়েছে সেটা কি না, 3টে বাক্যে পুরো বিষয়টা বোঝানো হয়েছে, 3টে বাক্যে। খেয়াল করে দেখবে এইগুলো খুব ভেবে চিন্তে তুমি লিখবে, স্ক্রিপ্ট লিখবে। আমি সময় পাইনি, তো ফলত আমি সেটা লিখতে পারিনি, হয়তো লিখলে এটা আরো বেটার হতে পারতো আমাদের এই ডেমোটা, কিন্তু তোমরা লিখবে, কারণ দেখো আমি তোমাকে বোঝানোর জন্য একটা কিছু করেছি, কিন্তু তোমার তো এটা জীবনের প্রশ্ন, ফলত তোমাকে সময় ধরে ধরে না স্ক্রিপ্ট প্রয়োজনে লিখে ফেলো এবং মুখস্থ করে ফেলবে।
অভিনেতারা যেমন অভিনয় করে না, নাটকের যারা অভিনেতা তারা নিজে পার্ট মুখস্থ করে এবং কোন পজিশনে কি কি করতে হবে একদম ঠোঁটস্থ থাকে, ওই রকম করে ফেলো। না হলে ওই দিন তোমাকে প্রথমে প্রশ্নোত্তর করতে হবে, সেখানে তুমি 2-4টে প্রশ্ন উত্তর নাও পারতে পারো, কি মুড থাকবে তুমি জানো না, ফলত ওই সময়টাতে একটু ভেবেচিন্তে না করতে পারলে তো সব এলোমেলো হয়ে যাবে। এজন্য বাড়ি থেকে মুখস্থ করে যাবে, যাতে করে তোমার আর ভাবতে হচ্ছে না, অটোমেটিক্যালি মেকানিক্যালি তুমি ওখানে ওখানে চলে যাচ্ছ। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মাথায় রাখবে এটা। আচ্ছা, এরপরে ওখানে আমি 3টে বাক্য ব্যবহার করেছিলাম, কি কি? হরিদা বিভিন্ন সাজ সেজে যে মানুষকে আনন্দ দেন, এতে আমরা আনন্দ পাবো, 1। 2 নম্বর হচ্ছে হরিদার মধ্যে দিয়ে ওই যে বহুরূপী যে মানুষগুলো তাদের ব্যক্তি জীবনটা কেমন হয় সেটা জানতে পারবো। 3, হরিদার এই শিল্পের প্রতি যে ডেডিকেশনটা সেটা দেখে আমাদের ভালো লাগবে। এই 3টে পয়েন্ট আমি ওখানে দিয়েছিলাম, কারণ এই 3টে পয়েন্টই অ্যাকচুয়ালি এই গোটা গল্পের থিম। এই গল্পটা আমাদের কেন পাঠ্য করা হলো? পাঠ্য করা হলো এই কারণে যে এখানে একটা মজা পাবে বাচ্চারা, বহুরূপী পেশা সম্পর্কে একটা আইডিয়া এসে যাবে ওদের, দেখা সেইটাকে নিয়ে একটা গল্প লেখা, ওরা মজাই পাবে, 1। 2 নম্বর হচ্ছে এই যে এই মানুষগুলো যারা আমাদের হাসান তারা নিজেরা কতটা কষ্টে থাকেন। একজন টিচারকে স্টুডেন্টদের ভেতরে এটা সঞ্চারিত করতে হবে, এই অনুভূতিটা, তাদের মধ্যে সমানুভূতি জাগবে, এই মানুষদের প্রতি রেসপেক্ট বাড়বে তাদের, এটা সঞ্চার করে দেওয়ার কাজটা শিক্ষকের বা শিক্ষিকার। 3 নম্বর হচ্ছে নিজের কাজকেও কতখানি শ্রদ্ধার চোখে দেখা। দেখো তিনি গরিব মানুষ, তার ওই টাকাটা প্রয়োজন ছিল, কিন্তু শিল্পকে, নিজের কাজটাকে কতখানি শ্রদ্ধা করেন তিনি, যার জন্য তিনি তার ব্যক্তি জীবনের কষ্টটাকে মেনে নিলেন কিন্তু শিল্পটাকে অমর্যাদা করলেন না। আমরা যে কাজে থাকি না কেন সেই কাজটাকে আমরা এতটা শ্রদ্ধার চোখে দেখব। এই যে মেসেজগুলো, এটা যেন আমার স্টুডেন্টের ভেতরে সঞ্চারিত হয়, সেটাই টিচার হিসাবে আমার কাজ। তো এই 3টে পয়েন্টকে আমি এখানে সংক্ষেপে বলেছি, তারপরে তো বাকি গল্প করতে করতে আমরা বলবো এটা। এরপরে হচ্ছে সরব পাঠ। দেখো এইটা গুরুত্বপূর্ণ। সরব পাঠের নিয়মটা যেটা, সেটা হচ্ছে এরকম: প্রথমে শিক্ষক পড়বেন, তার কারণ হচ্ছে স্যার বা ম্যাডাম তিনি অ্যাকচুয়ালি মডেলটা দিয়ে দেখিয়ে দেবেন যে দেখো এইভাবে পড়তে হয়, সেই এক্সাম্পলটা তিনি সেট করে দেবেন, তারপর তাকে দেখে স্টুডেন্টরা এবার পড়বে। ওকে, কারণ কোনো কঠিন শব্দ থাকতে পারে, অন্য হয়তো স্টুডেন্টের পক্ষে সেটা পড়তে অসুবিধা হচ্ছে, তখন কি হয় অন্যরা একটু অনেক সময় হাসাহাসি করে, তার একটু অড ফিলিং কাজ করে, তো সেটা যাতে না হয় সেজন্য টিচার আগে নিজে বলবেন, তারপর ওরা বলবে। তো এই কারণে এখানে কিন্তু ভাইস ভার্সা 2টো পার্ট থাকবে। শিক্ষক প্রথমে পাঠ করবেন, তারপর বলবেন তোমরা কে কে করতে চাও বা কে করবে, হাত তুলবে, আচ্ছা তুমি করো, এটা। এবং তারপর তাকে বসতে বলতে ভুলবে না। মনে রাখবে এটা, যে এটা তো তোমার ক্লাসরুম, পুরোটাই কিন্তু অভিনয় হচ্ছে, কিন্তু তারা দেখছে যে তোমার অভিনয়টা কতটা ন্যাচারাল হচ্ছে, সেজন্য আর একবারে সাথে সাথে উত্তর করবে না। হ্যাঁ, আমাদের একটু স্পিডে করতে হবে, তার কারণ 5-7 মিনিট 5-6 মিনিটের মধ্যে আমাদেরকে সমস্ত পার্ট দেখাতে হবে, একটু স্পিডে করতে হবে, কিন্তু একেবারে পর 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 এরকম করবে না। স্টুডেন্টরা উত্তর দিচ্ছে যেন এইটা বোঝা যায়, একটু পজ, 1 সেকেন্ড, হাফ সেকেন্ড, 2 সেকেন্ড, একটু পজ, যাতে করে ও উত্তর দিচ্ছে এটা বোঝা যায়। এটা হচ্ছে ব্যাপার। আর পুরো ক্লাসটা কিন্তু লেকচার মেথডে হবে না, মাথায় রাখবে, ক্লাসটা হবে প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে। স্টুডেন্টকে যত বেশি পারা যায় তার মুখ থেকে উত্তরগুলো শুনে শুনে আমাদের করতে হবে, ওকে দিয়ে কথা বলিয়ে নিতে হবে। এটা হচ্ছে কাজ টিচারের। তিনি কিন্তু গড়গড় করে সব বলে যাচ্ছেন, এই লেকচার মেথড স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, একদমই সারা পৃথিবীতে কোথাও স্কুলের ক্ষেত্রে লেকচার মেথড চলে না। প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে স্টুডেন্টদের এনগেজমেন্টের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি ক্লাসগুলো হয়। সেজন্য দেখো প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে প্রশ্ন করে করে ওদের মুখ থেকে বের করতে হবে কথাগুলো, তাহলে প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে এগোবে। এইটা মাথায় রাখবে, তোমার স্ক্রিপ্টটাকে ঠিক সেভাবে সাজাবে, না হলে ওই হঠাৎ করে এই জিনিসগুলো হওয়ার নয়। আচ্ছা, তাহলে সরব পাঠে 2টো পার্ট থাকছে, একটা হচ্ছে স্যার বলবেন, তারপর ওরা আবার পড়বে, তারপর বলতে হবে তুমি বসো। এরপরে তুমি বিভিন্ন সময় প্রশ্ন করছো, সেই প্রশ্নের উত্তর ওরা দিচ্ছে, তো সেক্ষেত্রেও বলতে হবে বসো, অথবা একবারে কোনো একটা ফাঁকে বলে দেবে, সবাইকে দাঁড়াতে হবে না, তুমি বসেও উত্তর দিতে পারো, কিংবা এমন বলতে পারো যে বলার পরই বসে যাবে তোমরা।
যাতে করে তুমি বারবার জিজ্ঞেস করছো, বারবার বলা বা মনে থাকবে না, এগুলো যেন না হয় এটা। তাহলে সরব পাঠের ক্ষেত্রে আমি এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে আমার 2 মিনিট ধরো 45 সেকেন্ড, ওখানে 50 থেকে শুরু হয়েছিল, কিন্তু আমার ধরে নিতে হবে 2:45 থেকে 3:15, এই তোমার 15 আর 15 30 সেকেন্ড লেগেছে আমার ওই সরব পাঠ দুজন মিলে। ওকে, এইটা। এরপরে হচ্ছে আর কোনো সমস্যা নেই, এবার ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাচ্ছি। এখানে তো আর কোনো প্রবলেম নেই, এই জায়গায় একবার যদি তুমি ঢুকে পড়তে পারো, এবার কি হবে, তুমি 2 লাইনের জায়গায় 4 লাইন 5 লাইন, ওরা যখন থামতে বলবেন তুমি তখন থেমে যাবে, এখানে আর কোনো প্রবলেম নেই। এটাকেই তুমি বাড়াতে পারো, 5 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 10, যা করুক তুমি পরপর পরপর বাড়িয়ে যাবে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে, কিন্তু স্যার ম্যাডামরা কি করেন, এত দূর আসতে আসতে না 4-5 সেকেন্ড কেটে যায়, তো তারপর কি হয়, ওরা চেষ্টা করেন যে একটা পয়েন্ট বের করতে যেখানে থামাতে হবে ওকে। তো এই কারণে তুমি সেই পয়েন্টগুলো ওদেরকে চিহ্নিত করতে দেবে। একটা প্রসঙ্গ শেষ হচ্ছে, তারপরই ওরা আচ্ছা ঠিক আছে তুমি এবার এখানে থামো, এই পয়েন্টে, যাতে করে তুমি যেটুকু বলতে চাচ্ছিলে যে পয়েন্টটা, সেটা যেন কমপ্লিট হলো, তারপরে ওরা থামতে বললেন, তুমি এটা বোঝাচ্ছ, মাঝখানে থামতে বললেন, এটা কিন্তু অড, এটা উচিত নয়, এটা তোমার ডিসক্রেডিটও বটে। এই জন্য এইটাকে মাথায় রাখবে। ক্লিয়ার? এটা হচ্ছে বিষয়। যাচাইকরণটা আমাদের সুযোগ থাকবে না, যেহেতু আমাদের ওই 5-7 মিনিটের মধ্যে কোনো একটা সময় থামিয়ে দেবে। ন্যাচারালি ওইটা আমরা যদি জানতাম যে 8 মিনিটের ক্লাস, তাহলে আমরা শেষে 1 মিনিট আমরা এটার জন্য রাখতে পারতাম, কিন্তু আমরা তো জানি না, ফলে তো এই পার্টটা আমাদের ডেমো ক্লাসে অ্যাকচুয়ালি আসতে পারবে না। ওকে, তাও যদি তুমি ওই মুহূর্তে একদম পরিস্থিতির প্রেক্ষিতে তুমি যদি বুঝতে পারো যে সবাইকে 6 থেকে 7 মিনিট দিচ্ছে, সেক্ষেত্রে তুমি শেষে আর কি দুটো প্রশ্ন করতে পারো। যদি দেখো যে ওরা থামায়নি, তাহলে তুমি বললো আচ্ছা আজকের এই পাঠের যতটুকু আমরা পড়লাম তার উপরে আমরা এই দুটো প্রশ্ন করি, দেখি বলো তো এটা কি করেছিলেন, ওটা কি করেছিলেন, এরকম করে তুমি করতে পারো। কিন্তু এটার সুযোগ নাও থাকতে পারে, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে গিয়ে বিষয়। এখন এই জায়গাটায় দেখো আমরা এই ব্যাখ্যাতে ঢুকে পড়েছি 3 মিনিট 15 সেকেন্ডে, বলে তো 3 মিনিটে থামানোর কথা না, কারণ তারাও বুঝবেন যে এর কমে এই বাচ্চাটা আর কিভাবে এগোবে। ওকে, তো তোমাকে নর্মালি 4-5 মিনিটের পরেই থামানোর কথা, তার মধ্যে তুমি ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাচ্ছ। এবার এখানে কোথায় কোথায় আমাকে কি কি করতে হবে দেখো, মনে রাখবে এই যে প্রথম অংশটা, এইটা হচ্ছে সব থেকে সমস্যাবহুল জায়গা। সব থেকে সমস্যার জায়গা কেন, আমি স্টার্টটা করব কিভাবে, এটা একটা প্রবলেম। ওখান থেকে এলাম, এসেই দেখবে স্টার্ট করতে একটু দেরি হয় আমাদের, কোন পার্ট নিয়ে স্টার্ট করব, এইটা একটা সমস্যার। এর থেকে কেন এইটা বেশি সমস্যার, দেখো আমাদের মনে রাখতে হবে এখানে 3টে লাইন আমাকে লিখতে হবে, অ্যাটলিস্ট 3টে লাইন, শ্রেণী, বিষয়, তারিখ। এটাকে আমি এই একদিকে করেছি, তোমরা চাইলে দুদিকেও করতে পারো, তোমাদের খুশি। আচ্ছা, এখন কথা হচ্ছে ওইগুলো লিখতে গেলেই আমাদের 25 সেকেন্ড লেগে যাবে, 25 থেকে 30 সেকেন্ড। এইবার শুধু 25-30 সেকেন্ড তুমি তো চুপচাপ লিখতে পারো না, সেটা অড লাগবে ক্লাসের পক্ষে, তোমাকে কথা বলতে হবে। এবার কথা বলতে বলতে লিখতে গেলে না দুদিকে কনসেন্ট্রেট করতে হয়, তখন এই লেখার বানান ভুল হয়ে যেতে পারে, ওই সিচুয়েশন অনেক রকম প্রবলেম হয়। প্রচুর প্র্যাকটিস করতে হবে যে এই 3টে লাইন লেখাকে আমি কিভাবে ব্যবহার করব, যাতে করে আমার এই 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 অংশের আলোচনাও চলছে, তার মধ্যে এটা লেখাও চলছে। এইটা নিশ্চয়ই তোমরা সেভাবেই করছো, এইটাকে সুন্দর করে ব্যবহার করতে শেখো, এটা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে গিয়ে এই জায়গাটা, এই যে ব্যাখ্যা বিশ্লেষণ, ঠিক আছে, এই ব্যাখ্যা বিশ্লেষণ, তার মধ্যে বলি লেখক পরিচিতি আর উৎস, এই জায়গাটাতে তোমরা চেষ্টা করবে লেখক সম্পর্কে অ্যাটলিস্ট একটা তথ্য দিতে, অ্যাটলিস্ট একটা, কারণ তার বেশি তুমি সময় পাবে না। তাহলে একটা তথ্য, ধরো জীবনানন্দ দাশ, তিনি প্রকৃতির কবি নামে পরিচিত, হেমন্তের কবি নামে পরিচিত, দিতে পারো। অথবা দিতে পারো তিনি রূপসী বাংলার কবি, হতে পারে, দিতে পারো তার বিখ্যাত কাব্যগ্রন্থ বনলতা সেন, বনলতা সেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা, কোনো একটা পার্ট। যদি দেখো যে তোমার সময় আছে, তাহলে তুমি একাধিক পয়েন্ট দিতে পারো, আর উৎসটাকে ওইভাবে দেবে। বলতে ভুলো না যে আমাদের যে কবি পরিচিতি বা লেখক পরিচিতি অংশ আছে,
সেখান থেকে আমরা ওটা পড়বো, কারণ স্টুডেন্টরা পড়বে কোথা থেকে, ওখান থেকেই পড়বে। এটা হচ্ছে ব্যাপার, তুমি যেন এই অংশটা করেছো সেটা বোঝা যায় যেন তোমার রচনার মধ্যে, মানে তোমার ডেমো ক্লাসে। আচ্ছা, এই গেল ওই। এরপরে হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। দেখো ব্যাখ্যা বিশ্লেষণের এই পার্টটা, এখানে অ্যাকচুয়ালি বেশ কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয় আমাদের, লার্নিং স্ট্র্যাটেজি আছে বেশ কিছু। ওকে, লার্নিং স্ট্র্যাটেজি মানে হচ্ছে, দেখো এই অংশটাকে বলে হচ্ছে তোমার প্রবেশ পর্ব বলা হয়, অনেক সময় ইন্ট্রোডাকশন বলা হয়, তারপরে তোমার মোটিভেশনাল কি বলে মানে স্টেজ বলা হয় এই অংশটাতে, যেখানে আমি পাঠে ঢুকবো। এরপরে লেখক পরিচিতি, কবি পরিচিতি, বিষয়বস্তু সংক্ষেপে, এগুলো ওর মধ্যেই কম বেশি পড়ে, সরব পাঠটা সেপারেট। আচ্ছা, ব্যাখ্যা বিশ্লেষণ এই জায়গাটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল প্রেজেন্টেশনের জায়গা। এই জায়গাটায় আমাদের বেশ কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করে এই অংশটাকে আমাদের এগোতে হবে। এখানে কি কি তোমাকে রাখতে হবে, শব্দার্থ বাচ্চাদের কিন্তু শেখাতে হবে, ব্যাকরণগত একটা অন্তত, একের বেশি তুমি পারবেও না সময়ে, অন্তত একটা উদাহরণ তোমাকে ব্যবহার করতে হবে। সেটাকে তুমি বাদিকে ডান দিকে কোনো একটা জায়গাতে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা গেল এক, মানে তোমার শব্দার্থ যেন থাকে। এবং এই বোর্ড ওয়ার্কটা যেহেতু ওরা পরে চোখে পড়ে না, মানে তোমার অনেক কথাই, যেমন আমি তোমাদের অনেক কথা বলছি, সব কথা কি তোমার মনে থাকছে? থাকছে না। কিন্তু যদি এই চার্টটা দেখো, তোমাদের চোখ বারবার এই চার্টে ঘোরাফেরা করছে, তো একই জিনিস হয়, ওরা যখন বসে থাকবেন তো তোমার কথা বা তোমার ক্লাসের সব কথা ওদের আর মনে থাকবে না, কিন্তু এই চার্টটা মানে বোর্ডটা ওদের চোখের সামনে ভাসবে, তার উপর বেস করে তোমার নম্বরটা দিতে ওদের সুবিধা হবে। এজন্য বোর্ডে তোমার এখানে পাঠ ঘোষণা, এখানে পাঠ থাকছে, এখানে তোমার লেখাগুলো থাকছে, দু সাইড হোক বা এক সাইড হোক। ওকে, তারপর তোমার এখানে শব্দার্থ থাকছে, তার সঙ্গে থাকছে ব্যাকরণগত একটা জিনিস, যে ও আমাদের তো ব্যাকরণটা যেহেতু টেক্সটের সঙ্গে সঙ্গে করতে হবে, আলাদা করে ব্যাকরণের ক্লাস থাকার কথা নয় স্ট্যান্ডার্ড ভাষা ও সাহিত্যের ক্লাসে, বোঝানো গেল? টেক্সট পড়তে পড়তে, এই জন্য দেখবে আমাদের ছিল টেক্সচুয়াল গ্রামার বা তোমার কি বলে পাঠ্যাংশের ব্যাকরণ, এই কারণে থাকে ওগুলো। ওকে, তো সেজন্য এই দুটো অংশ। তারপরে হচ্ছে তোমার ওই অ্যানালিসিস করার জন্য, দেখো এখানে যে স্ট্র্যাটেজিগুলো আছে, প্রশ্নোত্তর, যেটা প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে, সেটা তো আমরা গোটা ক্লাস করছি, এটা গেল এক। তারপর তোমার থাকে হচ্ছে ব্রেনস্টর্মিং বা ধরো কনসেপ্ট ম্যাপিং। যেমন আমি এখানে একটা ব্রেনস্টর্মিং ব্যবহার করেছিলাম, যে এই যে উনানে রান্না করছে হরিদা, তো এই যে উনানে ফু দিতে দিতে লোকটার চোখ টোক লাল হয়ে যাচ্ছে, আমরা যখন ক্লাসে তখন তো ডিটেলসে বলি যে ধোঁয়া উঠছে, হয়তো জ্বলছে না, তাহলে হরিদা সম্পর্কে কি আমরা বুঝতে পারি? এবার ওরা বলতে পারে যে গরিব, কেন গরিব তোমার মনে হচ্ছে বাবা বলো, ডিটেলসে সে ব্যাখ্যা করার চেষ্টা করে, সেখানে আমিও তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। সে যদি বলে যে গ্যাসে রান্না করে, ইনি উনুনে রান্না করছে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে আবার এটাও ধরিয়ে দেবো যে হ্যাঁ তোমার এই অ্যানালিসিসটা ঠিক আছে। ক্লাসে আমরা যেটা করি, এখানে তো আর সুযোগ থাকবে না, এখানে জাস্ট ওইভাবে আমরা এগিয়ে গেছি, কিন্তু ক্লাসে বলি যে দেখো, তবে এটাই একমাত্র মাপকাঠি নয়। তার কারণ হচ্ছে যখন এই গল্পটা লেখা হয়েছে তখন তো সবার বাড়িতে গ্যাস থাকতো না, অনেক বড় লোকের বাড়িতেও তখন গ্রামের দিকে আমরা উনুনে রান্না করতে দেখতাম, ফলত সেটার থেকে এক্স্যাক্টলি সিদ্ধান্তে আসা যায় না। তবে হ্যাঁ, ওভারঅল যা মনে হচ্ছে তাতে লোকটার যে আর্থিক অবস্থা খারাপ এটা বোঝা যায়, এইভাবে আমরা ক্লাসে বলি। তাহলে এইটা হচ্ছে ব্রেনস্টর্মিং। তো এর মধ্যে দিয়ে স্টুডেন্টদের মোটামুটি ভাবে একটা ওদের ওই ধারণাটা স্পষ্ট হতে থাকে, ওদের বিশ্লেষণী ক্ষমতা বাড়ে। এই রকম কৌশলগুলো অ্যাপ্লাই করলেই তোমার নম্বরটা বাড়বে। ওকে, আচ্ছা, এই হলো বিষয়। হরিদা তা কি 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 সেজেছে, এইগুলো যদি আমরা এখানে দিতে পারি, ওটা কিন্তু ওদের চোখে পড়ে। এই জন্য এই ধরনের তুমি মোটামুটি ভাবে একটা উদাহরণ, শব্দার্থ একটা, ব্যাকরণ একটা, ওরকম কোনো স্ট্র্যাটেজি আমরা এখানে দেখতে পাচ্ছি, সেরকম একটা কিছু, এই তিনটে জিনিস তোমার এখানে থাকলেই 5 মিনিটের ক্লাসে যথেষ্ট। এরপরে যেরকম যেরকম করে ওরা যখন থামাবেন তুমি থামবে, কোনো অসুবিধা নেই। আর শেষে তুমি যখন থেমে যাবে তুমি বলবে ঠিক আছে স্যার বা ম্যাডাম, যাই হোক, তারপর বোর্ডটা মুছে দেবে। ওখানে দেখবে বোর্ড মুছে, নর্মালি আমরা কি করি, এইভাবে বোর্ডটা মোছা ঠিক না, আমরা এভাবেই মুছি, এটা প্র্যাকটিসের ব্যাপার, দেখবে এভাবে এসে যায়, ঠিক আছে, এইভাবে আমরা মুছে ফেলি। ওকে, তো এইভাবে মুছে তারপর তুমি ওদেরকে একটু বলে ওখান থেকে চলে আসবে, এটা হলো বিষয়।
তাহলে এই সামগ্রিক বিষয়টা তুমি তোমার টপিক অনুযায়ী রেডি করার চেষ্টা করো। মোটামুটি 3 মিনিট 15 সেকেন্ড থেকে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তুমি যদি এই ব্যাখ্যার জায়গায় ঢুকতে না পারো এই সমস্তগুলো বলে, তাহলে কিন্তু কভার করতে পারবে না। কারণ এই জায়গাটাই তো আসল জায়গা শুরু হচ্ছে, এখানেই তোমার অ্যাকচুয়ালি স্টুডেন্টের অ্যানালিসিস পাওয়ারটাকে বুঝতে পারবে, তাই না? তার জন্য এই জায়গাটাতে ঢোকাটা খুব জরুরি, এবং সেটার জন্য তুমি 3 মিনিট 3.5 মিনিটের উপর নিলে না, ওরা তোমাকে সেই স্পেসটা দেবে কিনা, সময়টা দেবে কিনা বলা মুশকিল। এজন্য এই বিষয়গুলো মাথায় রাখবে। ওকে, এবার 2-3টে প্রশ্নের উত্তর দিয়ে আজকের এই ক্লাসটা শেষ করব। কি? এক হচ্ছে যে যারা বসে থাকবেন তাদেরকে তুমি স্টুডেন্ট, মানে এগুলো আমার যেহেতু ক্লাসে এই প্রশ্নগুলো এসেছিল তার জন্যই আমি তোমাদের বলছি। দেখো, ওদেরকে তুমি স্যার স্টুডেন্ট ভাবতে পারবে কিনা, ভাবতে পারো, তবে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে যে এটা না করলেই বেটার হয়। তার কারণ হচ্ছে যে সত্যি কথা বলতে কি, বাচ্চারা হলে একরকম, কিন্তু তারা তো বড় মানুষ, তারা কিন্তু তোমার স্টুডেন্ট হওয়ার জন্য প্রস্তুত নয়। তারা কি করবেন? গম্ভীর হয়ে বসে থাকবেন এইভাবে। তারা তো তোমাকে বিচার করছেন, তাই না? তারা তো সির্ফ একজন অডিয়েন্স নন, তারা কিন্তু তোমাকে বিচার করার জন্য বসেছেন। ফলে এইভাবে গম্ভীর হয়ে বসে থাকবেন, তাদের মুখের নানা রকম এক্সপ্রেশন থাকবে, হ্যাঁ, সেইগুলো তোমার তখন কি হবে, ওরা কি ভাবছে এরকম তোমার ফিলিংটা আসতে থাকবে। এই জন্য, এবং তখন তুমি তখন বাধ্য ওদের দিকে তাকাতে, কারণ তুমি তাদেরকে স্টুডেন্ট ভেবে ফেলেছো, সুতরাং তাদের দিকেই তোমাকে তাকাতে হবে। এই জন্য, আর ওদের দিকে তাকানো মানেই তোমার ভেতর থেকে আত্মবিশ্বাসটা কমতে থাকবে। কারণ দেখো, এই যে আমি এত বড় লেকচার মারছি, কেন মারছি? কারণ আমি একটা চাকরি করি, এখানে বলা অনেক সহজ। ওকে, এবার ধরো আমি যদি ইন সার্ভিস টিচার হয়ে আমি যদি চাকরির ইন্টারভিউ দিতে যেতাম, সেক্ষেত্রেও আমার একটা ইয়ে থাকতো, মানে এবছরের ইন সার্ভিসদের কথা বলছি না, যেহেতু এদের চাকরিটা মানে এক অর্থে চলে গেছে। কিন্তু ধরো আমাদের সময় অনেককে দেখেছি যে যারা আমাদের আগে দেখতাম যে দাদারা হয়তো কেউ দূরে পেয়েছে, সে এবার বাড়ির কাছাকাছি আসার জন্য যাচ্ছে। এখন তার তো একটা চাকরি আছে, ফলে তো সে জানে তার কনফিডেন্সের লেভেলটা অন্যরকম হয়। কিন্তু যে প্রথম একটা চাকরি পাওয়ার জন্য যাচ্ছে, তার বুকের ভেতরে অনেক রকম, আমি তো এই জায়গাটা কাটিয়ে এসেছি, আমি জানি, ফিল করি আমি খানিকটা। সেজন্য বলছি যে ওই রকম একটা তোমার দুরু দুরু মুহূর্তে না, ওদেরকে স্টুডেন্ট ভেবে তুমি ওদের দিকে তাকিয়ে তাকিয়ে অতখানি কনফিডেন্স তুমি ওখানে দেখাতে পারবে না। এজন্য বেটার হয় ওই পার্টে না যাওয়ার। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি একটা ডেমো তাহলে দেওয়ার চেষ্টা করছি, এই বলে তুমি এখানে আসবে। এসে তখন তুমি কি করবে, যে ধরো ওদের দিকে তাকানোর বাধ্যবাধকতাটা তোমার থাকবে না। তখন কি হবে, দুটো সিনারিও থাকতে পারে। তুমি যে রুমে অ্যাকচুয়ালি ইন্টারভিউটা দেবে, ওই রুমটার সাইজ কি হবে, তার পজিশন কি হবে, আমরা তো কেউ জানি না। ধরো ওই রুমের মধ্যে একটা অংশে টেবিল থাকবে, যার একদিকে ওরা 3জন 4জন 5জন বসে থাকবেন, আর একটা দিকে তোমাকে বসতে হবে। তাহলে আমার বোর্ডটা ধরো এখানে, ওই ঘরের মধ্যে তো বোর্ডটা কোথাও সেট করা থাকবে। এখন ধরো এই বোর্ডটা আমার এখানে রয়েছে, তার মানে কি, আমাকে এখানে এসে এইভাবে দাঁড়াতে হবে, আমাকে দাঁড়িয়ে এই দিকে তাকিয়ে আমাকে কথা বলতে হবে, কারণ এটা হচ্ছে আমার ক্লাসরুম। কথাটা বোঝা গেল? তো যদি দেখো যে ওখানে বোর্ডটা যে পজিশনে, সেখানে গিয়ে আমি দাঁড়াতে গেলে তারা আমার, ধরো ওরা যদি আমার এই দিকে থাকতেন, আমার সামনে, তোমরা যেখান থেকে আমাকে দেখছো, তোমাদের ওই পজিশনে যদি ওরা বসে থাকতেন, তাহলে কি হতো, আমাকে তো তাদের দিকে চোখ দিতে হতো, এটা ঘটনা। কারণ আমি কোন দিকে তাকাবো, আমাকে তো এই দিকেই তাকাতে হবে। সেক্ষেত্রে একরকম। আর যদি দেখো যে ওরা ডিরেক্টলি তোমার চোখের সামনে নেই, ওরা এই পাশে রয়েছেন, অনেক সময় হয় না, আমার এই ঘরটার এটা যে দেয়ালটা, এই দেয়ালের এই দিকে আরেকটা দেয়াল আছে, এদিকে আরেকটা দেয়াল আছে, এবার দেখা গেল এই দেয়ালের এই দিকে ফিরে ওরা বসা, তাহলে কি হবে, ওরা এই দেয়াল ধরো, এই যে ওরা তখন এইভাবে বসবেন না, চেয়ারে এইভাবে ওই দিকে মুখ করে বসবেন, তাই না? এবার তখন ওরা কি করবেন, ওরা এইভাবে দেখবেন তোমাকে, ঠিক আছে? যদিও এরকম থাকবে না, একটু কোনাকুনি থাকবে, যাতে করে ওরা দেখতে পায় তোমাকে ভালো করে, এরকম। তো যদি দেখো যে সরাসরি ওদের চোখে চোখ না দিলেও চলছে, তাহলে তো বেঁচেই গেলে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখো যে ওদের চোখে চোখ রেখে তোমাকে কথা বলতে হচ্ছে, সেক্ষেত্রে তুমি তো তাদেরকে স্টুডেন্ট ভাবছো না, ফলে তো তাদের দিকে তাকানোর কোনো বাধ্যবাধকতা তোমার নেই। তোমার আই কন্ট্যাক্টটা কেমন হবে, তোমাকে মনে করতে হবে, ধরো এই যে আমার বোর্ডটাকে এভাবে ঢেকে রেখে কখনোই করবে না,
সবসময় এইখানে দাঁড়াতে হয় যাতে করে বোর্ডটা ওরা দেখতে পায়। ওকে, তুমি এইভাবেও দাঁড়াতে পারো যাতে করে বোর্ডটা ওরা দেখতে পায়। ওকে, এইবার ব্যাপারটা হলো গিয়ে তোমাকে মনে করতে হবে যে আমার সামনে নর্মালি একটা স্কুল বিল্ডিং এ একটা ক্লাসরুম কেমন হয়, মোটামুটি তোমার 30 ফুট মতো চওড়া হতে পারে, অ্যাটলিস্ট 20 ফুট না, তোমার 20 ফুট তো মিনিমাম চওড়া হয়। ঠিক আছে, তাহলে 17 থেকে 20-25 ফুট চওড়া, এবং লম্বাটাও আমার স্কুলে যেমন এক একটা ঘর প্রায় 30 ফুট মতো লম্বা, 20 ফুট, কোনোটা 50 ফুট লম্বা। ওকে, তো তার মানে একটা বড় ঘর, এবং সেই ঘরে দুদিকে দুটো রো থাকে, তাই না? অনেক সময় 3টে রো হয়। তো এইবার ঘটনা হচ্ছে যে তাহলে এত বড় একটা রুম, তাহলে আমার তাকানো কি এই দিকে হবে? একদমই না। দেখবে ডেমো ক্লাসে আমার তাকানোটা কিন্তু আমার এই ক্যামেরার দিকে নেই, তুমি আমাকে সরাসরি চোখে দেখতে পাচ্ছ না। লক্ষ্য করে দেখবে, আবার আবার একবার তুমি ওই ডেমো ক্লাসটা দেখবে, দেখবে যে আমার চোখটা কিন্তু ক্যামেরার দিকে অতটা নেই। এখন যেমন ক্যামেরার দিকে আমার চোখ, ওটাতে নেই। কেন নেই? কারণ ক্যামেরার সামনে তো একজন বসে আছে, কিন্তু আমি তো তাকাচ্ছি চারিদিকে, আমার স্টুডেন্ট তো চারিদিকে রয়েছে, ফলে এই দিকে রয়েছে, আমি সেইভাবে কথা বলছি, সেভাবে তাকাচ্ছি। এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বডি ল্যাঙ্গুয়েজে থাকতে হবে, তোমার চোখের ভাষায় এটা থাকতে হবে। ওকে, তো ওরা ধরো 3-4 জন যদি সরাসরিও বসে থাকেন সামনে, সেক্ষেত্রেও তুমি কি করবে? তুমি এইভাবে তাকাচ্ছ যেন গোটা ঘরের দিকে তোমার এইভাবে চোখ যাচ্ছে, একদম স্ট্রেট ওদের 3জনের চোখের দিকে এও তাকিয়ে যেন কথা বল। কখনো কখনো যাবে ওদের দিকে, কারণ চোখ তোমার এই দিকেও যাবে, সেইভাবে মানে অনেকের মধ্যে তারা আছেন সেইভাবে যাবে। এটা প্রচুর প্র্যাকটিস করো বাড়িতে, এই চোখ ঘোরানো, দেখবে পারবে। ওকে, আর বিভিন্ন দিকে বিভিন্ন স্টুডেন্ট উঠতে পারে, কথা বলতে পারে, তাহলে সেইভাবে তোমার হাতটা এইভাবে, এগুলো অভ্যাস করো বাড়িতে, দেখবে হয়ে যাবে। হ্যাঁ, বড় ঘর আমার সামনে, আমি সেইভাবে কথা বলছি, এইদিকে অনেক কোয়েড স্কুল থাকতে পারে, এইদিকে ছেলেরা এইদিকে মেয়েরা, তাহলে যদি তুমি এরকম মনে করো যে কোয়েড স্কুলের ছেলে মেয়েদের নাম ধরে অনেক সময় কথা বলা উচিত, তাতে করে কি হয়, এনগেজমেন্টটা আরো বাড়ে। হ্যাঁ, তো তুমি ধরো বললে যে একটা কোয়েড স্কুল কল্পনা করছো, তাহলে সেক্ষেত্রে ধরো ছেলে একজনকে দাঁড় করাচ্ছ, তার নাম হচ্ছে কথার কথা সুমন, তাহলে তুমি হয়তো বলতে পারো সুমন বলো, তাহলে এইদিকে সুমনা ইঙ্গিত করেছো, মানে এইদিকে কিন্তু মেয়েরা নেই। আমাদের স্কুলগুলোতে একদিকে ছেলেরা একদিকে মেয়েরা বসে, তারপরে মেয়েরা এইদিকে রয়েছে। তোমাকে যদি কোনো মেয়েকে বলতে হয় তাহলে তোমাকে এইদিকে চোখ তুলে তাকাতে হবে। এগুলো কিন্তু অভিনয়, এই জায়গাগুলো ভালো করে করবে। হ্যাঁ, বক্তব্য হচ্ছে যে তাদেরকে স্টুডেন্ট হিসাবে উল্লেখ না করাটাই বেটার, এটা আমার জায়গা থেকে তোমাদেরকে বলার। ওকে, 2 নম্বর হচ্ছে যে বোর্ড ওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ। দেখো আমার এই বোর্ডটা, এটা হচ্ছে তোমার 4 ফুট বাই সম্ভবত 2.5 ফুট হবে, ঠিক আছে, এরকমই বোধহয় এই বোর্ডটা। এখন ওখানে বোর্ডটা তুমি বড় পাবে না ছোট পাবে আমরা কেউ জানি না। তুমি বাড়িতে, সবার বাড়িতে বোর্ড নেই। আমাকে আজকে একটা বোন, ও আমাকে ভিডিও পাঠালো আর কি ডেমো ক্লাসের, ও দেখলাম অ্যাকচুয়ালি, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে ইয়েটা, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখি আমি একটু করে দেখি। হ্যাঁ, এই যে আমার রেলিং এর লোহার যে গেটটা আর কি, ওই রকম একটা গেট ওর বাড়িতে আছে। আমি এখানে একটু রাখি, কোথায় রাখলাম কি জানি। আচ্ছা চলো, তো ওর বাড়িতে ওরকম একটা লোহার রেলিং এর ইয়ে ছিল। ও কি করেছে, সেটাকে একটু সাদা কিছু দিয়ে আর কি, একটু রং টাইপের কিছু করে ওইটার উপরে লিখে লিখে ও আমাকে পাঠাচ্ছে। তো দেখো যে যেভাবে করো, এই যে ডেডিকেশনটা, এটা আমাকে আসলে আমার খুব ভালো লেগেছিল এটা। তো এখন কথা হলো যে ধরো তোমাকে একটা মাপ মেপে মেপে তুমি একটু মোটামুটি যেটাতেই তুমি প্র্যাকটিস করছো বাড়িতে, সেটার তো একটা মাপ তুমি একটা ধরে নিয়েছো। এবার ওখানে গিয়ে তুমি যদি দেখো তোমার বোর্ডটাতে তুমি অ্যাকচুয়ালি কোথায় কি করছো সেটা রেডি করে রাখবে। এগুলোও কিন্তু অভিনয়, এগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে যে আমি এইটা এইদিকে লিখবো, এটা এদিকে লিখবো, এটা এখানে লিখবো। প্রত্যেকটা প্র্যাকটিসে একই জিনিস হবে কিন্তু। ওকে, তারপরে ওখানে গিয়ে যদি দেখো যে বোর্ডটা আরো বড়, তাহলে তো কোনো অসুবিধা নেই, তুমি তখন অনেক জায়গা পেয়ে যাচ্ছ। কিন্তু যদি দেখো যে বোর্ডটা ওর থেকে ছোট, তোমার বাড়ির থেকে ওখানে দেখা গেল বোর্ডটা একটু ছোট হয়ে গেল, হতেই পারে 3 ফুট বাই 2 ফুট বোর্ডও হতে পারে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু বুদ্ধি করে তখন কাজ করতে হবে। এই জন্য বাড়িতে তোমরা ভালো হয় যদি এরকম ছোট ছোট বিভিন্ন মডেলে তুমি প্র্যাকটিস করো, 2-3টে মডেলে, যে যদি এর থেকে ছোট হয় তাহলে আমি এইভাবে সাজাবো অংশটাকে।
যে যত প্র্যাকটিস করবে, যে যত বাড়িতে বসে বসে এগুলোকে রপ্ত করার চেষ্টা করবে, সে কিন্তু তত বেশি সফল হবে। ঠিক আছে, অনেক লেন্দি হলো এই ভিডিওটা, কিন্তু সত্যি অনেকে হয়তো শোনেইনি। হ্যাঁ, কিন্তু দেখো আমি কখনোই শর্ট ভিডিও করি না, কারণ ওই বারবার ভিডিও করা এগুলো আমার আসলে সময়ও নেই, আর আমার ওটা নেচারের সাথেও যায় না। তো সেজন্য বলছি যে ডেমো ক্লাসের ক্ষেত্রে আমার যেটুকু বলার ছিল তোমাদেরকে মোটামুটি একটুকু। এরপরও যদি তোমাদের ডেমো ক্লাসের ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওখানে তোমরা কমেন্ট করো। আমি চেষ্টা করব যে এই তোমাদের কথাগুলোর উত্তর দেওয়ার। আমি হয়তো লিখে বলতে পারবো না, যদি একটু ব্যাখ্যা করে বলতে হয় আমি হয়তো লিখে বলতে পারবো না, তাহলে কখনো একটা অন্য ভিডিওতে আমি আবার সেইগুলোর উত্তর দিয়ে দেবো। ঠিক আছে? আর ওভার স্মার্ট হতে যেও না কিন্তু। সবাই কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। খুব বিরক্তিকর এই কথাগুলো, কিন্তু বলতে হবে, যেহেতু আমাদের ডেমো ক্লাসে মানে আমাদের ক্লাসরুমে এরকমই হয়, কিন্তু সেগুলো খুব ন্যাচারাল হয়। দেখবে তোমরা অনেকে টিউশন পড়াও, অনেকে অনেক স্কুলে পড়াও, দেখো তুমি তোমার জায়গাতে তোমার স্টুডেন্টদের কাছে কতখানি গ্রহণযোগ্য, তাই না? আমি দেখেছি যে অনেক আমার স্টুডেন্টরা, সে তার ক্ষেত্রে টিচার হিসাবে সে ভীষণ জনপ্রিয় তার স্টুডেন্টদের কাছে। তার মানে কি, সেখানেই তো একজন টিচারের সার্থকতা, স্টুডেন্টরা তাকে ভালোবাসবে, এটাই তো একজন স্টুডেন্টের সার্থকতা, তাই না? তাহলে এই যে ভালোবাসবে, কেন ভালোবাসে? তার কারণ তার ক্লাসটাকে তারা এনজয় করে, এই কারণে। তার মানে টিচার হিসাবে সে কিন্তু সত্যি কথা বলতে কি প্রুভড, তার যে এবিলিটি, তার যে কি বলে স্কিল, তার যে কম্প্যাশন, এগুলো কিন্তু প্রমাণিত। সুতরাং তুমি যদি সেরকম একজন ভাই বা বোন হয়ে থাকো, তাহলে তোমার এটা ভাবার কোনো কারণ নেই যে আমি ডেমো ক্লাসে সবারই একটু ওরকম মনে হবে, আমার এমনি ক্লাসগুলো আর এই ক্লাসগুলো আমার নিজেরই তো কেমন খুব একটা ভালো লাগেনি, তবে যাই হোক আমার মতো করে যেহেতু ডেমো ক্লাস এরকমই দিতে হবে আমি চেষ্টা করেছি। ব্যাপারটা হলো যে যেটুকু করতে হবে করতে হবে, কিন্তু তুমি ওভার কনফিডেন্টও হয়ে যেও না যে একেবারে হেসে হেসে এমন করে, এটাও করতে যেও না। যেটা করবে সেটা হচ্ছে যে একটা ফর্মালিটি বজায় রেখে মোটামুটি ভাবে তোমার জন্য যেন সেটা সহনশীল একটা মাত্রা হয়, এই মাত্রাবোধটাকে মাথায় রেখো। কারণ তুমি ডেমোতে হয়তো এমন একটা পার্ট করলে যে আমি হাসি হাসি খুব একটা এরকম জায়গায় যাব, কিন্তু দেখা গেল তোমার তার আগে প্রশ্নোত্তর পর্বে তোমার দুটো চারটে ভুল হয়ে গেল, তোমার যে কি বলে মানে মোরাল যে একটা ইয়ে ছিল সেটা অনেকটা নেমে গেল। তারপরে তোমার ওখান থেকে এসেই ডেমো ক্লাসে তোমার দেখবে মনের ভেতরে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হতে পারে, সেখান থেকে এসেই নিজেকে আবার ওই রকম করে ফ্রেশ ভাবে এটা সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। সেজন্য স্বাভাবিকভাবেই যেটুকু যেটুকু তাদের সঙ্গে হাসা, কথা বলা, কন্ট্যাক্ট এটা করবে, তবে ওভারঅল পজিটিভনেসটা তোমার ভেতরে থাকতে হবে। ওকে? আর দ্বিতীয়ত কথা হচ্ছে, প্রশ্নোত্তর পর্ব যদি খারাপও হয়, এই কথাটা আমি জানি না এখানে কেউ শুনছে কিনা, যদি তুমি এই এই অবধি শুনে থাকো তাহলে এখন যেটা বলছি এটা কিন্তু বেদবাক্য হিসাবে তুমি মনে রেখো। রেজাল্ট বেরোনোর পরে না হয় আমাকে গালাগালি করো, কিন্তু আমার এই কথাটা মনে রেখো, প্রশ্নোত্তর পর্বে তোমার যদি সম্ভবত প্রশ্নোত্তর পর্ব আগে হবে, নর্মালি তাই হয়, তারপরে বলে ঠিক আছে তুমি ডেমোটা দাও, ডেমোটা দিলে তুমি বেরিয়ে গেলে, এটাই ঘটে। তবে উল্টোটাও হতে পারে, বললো আচ্ছা তুমি ডেমোটা দিয়ে দাও, ডেমোটা দিয়ে দেওয়ার বলে আচ্ছা এসে বসো, তারপর প্রশ্নোত্তর করতে পারে, সেটাও হতে পারে। তবে যদি আগে প্রশ্নোত্তর হয় সেক্ষেত্রে তোমার কয়েকটা প্রশ্ন ভুল হতে পারে। যদি ভুল হয় তুমি কিন্তু কখনোই এটা মনে করো না যে আমার ইন্টারভিউ খারাপ হচ্ছে। দেখো, প্রশ্নোত্তর পর্বে সবাই সব প্রশ্নের উত্তর দিতে পারবে না, যে স্যার বা ম্যাডাম আছেন তিনিও কয়েকটা প্রশ্নের উত্তর নাও পারে না। তুমি তো অলরেডি রিটেন এক্সাম ক্লিয়ার করে এসেছো, ফলে তো তোমার যা প্রশ্ন উত্তর ওখানে হয়ে গেছে। তোমার মানুষ হিসাবে তুমি তোমার চিন্তা ভাবনা, তোমার ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো ঠিক আছে, এগুলো একটা যাচাই করার ব্যাপার থাকতে পারে, সেগুলো তুমি নিশ্চয়ই উত্তরও দেবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে প্রশ্নোত্তরের ওপর কিন্তু ডেমো নির্ভর করে না। প্রশ্নোত্তর খারাপ হলো মানে ডেমোতে নম্বর খারাপ হবে এমন কোনো কথা নেই, উল্টোটা হবে। যদি প্রশ্নোত্তর খারাপ হয় ডেমো ভালো হয়ে যায়, প্রশ্নোত্তরের ওই যে নেগেটিভ ব্যাপারটা সেটাকে ডেমো তুলে নিয়ে আসবে।
মানে তোমার ওভারঅল ইন্টারভিউটা ভালো নম্বর পেয়ে বেরিয়ে যাবে। কিন্তু যদি উল্টোটা হয়, প্রশ্নোত্তর ভালো হয়েছে কিন্তু ডেমো খারাপ হয়েছে, তখন এই প্রশ্নোত্তরের ভালো তোমাকে এই ডেমোর খারাপটাকে তুলতে পারবে না, বরং প্রশ্নোত্তরের ভালোটা ওই ডেমোর খারাপটাও কিন্তু টেনে নেবে। এজন্য বলছি ডেমোটা বেশি গুরুত্বপূর্ণ। ফলে ডেমোটা যদি তুমি ভালো দিতে পারো, তখন টিচারের যারা ইন্টারভিউ নিতে আসবেন তাদের যদি এটা মনে হয় যে ওয়াও এ পড়ায় ভালো, ওই প্রশ্নোত্তরে কি হয়েছে না হয়েছে ওগুলো কিন্তু তোমার নম্বরের ক্ষেত্রে অতটা প্রভাব ফেলবে না। এইটা বেদ বাক্য হিসেবে মাথায় রেখে ওখানে যাবে। ফলে ডেমো ক্লাসটা প্রতিদিন অন্তত একবার প্র্যাকটিস করবে যতদিন পর্যন্ত তোমার পরীক্ষা না হচ্ছে। বোঝানো গেল কথাটা? এই হচ্ছে বিষয়। সবাই ভালো থেকো। যদি কোনো কিছু এরপরও জিজ্ঞাসা থাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই পরে তোমাদের উত্তর দেব। ভালো থেকো সবাই। শুভরাত্রি সবাইকে।